হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন আলোচনা করা হবে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের আলোচনার প্রথম প্রশ্ন। অসহযোগ আন্দোলনের ঘোষণার দিন কোন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়? অসহযোগ আন্দোলনের ঘোষণার দিন কোন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়? অপশন বলছে লালা লাজপত রায়, নাকি বাল গঙ্গাধর তিলক, নাকি বিপিন চন্দ্র পাল, নাকি গান্ধীজি। কি হবে? বাল গঙ্গাধর তিলক যেদিন মারা যায় সেদিনই কিন্তু অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আচ্ছা, তাহলে সেই দিনটা কবে? 1920 সালের 1 আগস্ট। তাহলে 1920 সালের 1 আগস্টকে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়। এবং কি করা হয় না, সেদিনই কিন্তু 1920 সালের 1 আগস্টই সেদিনে বাল গঙ্গাধর তিলক মারা গিয়েছিল। আচ্ছা, যদি বলা হয় এই অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করা হয়েছিল কত সালে? 1922 সালের 5ই ফেব্রুয়ারি। কেন প্রত্যাহার করা হয়েছিল? চৌরি চৌরা ঘটনার জন্য। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক থেকে আরো কিছু কি পয়েন্ট জেনে নেবো। বাল গঙ্গাধর তিলককে আমরা আরো কি নামে জানি? লোকমান্য মানে আমরা জানি, তাই তো? আর কি না, বাল গঙ্গাধর তিলকের একটি বিখ্যাত উক্তি কি রয়েছে? স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। আচ্ছা, আর কি না, বাল গঙ্গাধর তিলক কিন্তু দুটি পত্রিকার সম্পাদনা করত। কি কি? একটা হচ্ছে মারাঠা পত্রিকা, একটা হচ্ছে কেশরী পত্রিকা। কেশরী পত্রিকাটা কিন্তু মারাঠা ভাষায় লেখা হতো, আর হচ্ছে মারাঠা পত্রিকাটা কিন্তু ইংরেজি ভাষায় লেখা হতো। আর কি না, বাল গঙ্গাধর তিলক 1893 সালে কিন্তু গণপতি উৎসব চালু করেছিল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে গণপতি উৎসব কে চালু করেছিল? বাল গঙ্গাধর তিলক। কত সালে? 1893 সালে। আচ্ছা, এই বাল গঙ্গাধর তিলক কি না, বাল গঙ্গাধর তিলককে কি বলা হয়? ভারতের অস্থিরতার জনক বলা হয়। আর কি না, বাল গঙ্গাধর তিলক একজন চরমপন্থী দলের কিন্তু নেতা ছিল। হলো। আচ্ছা, অপশন এ বলেছে লালা লাজপত রায়। লালা লাজপত রায় সম্পর্কে আমরা কিছু কি পয়েন্টস আলোচনা করব। কি না, লালা লাজপত রায়কে আমরা কি নামে জানি? পাঞ্জাব কেশরী বা পাঞ্জাবের সিংহ নামে জানি। আচ্ছা, লালা লাজপত রায় কোন আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে মারা গিয়েছিল? না, সাইমন কমিশন গো ব্যাকের যে আন্দোলন করেছিল ভারতীয়রা, সেই আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিতে গিয়ে 1928 সালে মারা গিয়েছিল। আচ্ছা, লালা লাজপত রায়কে না অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কিন্তু প্রথম সভাপতি ছিল এই লালা লাজপত রায়। আর এই লালা লাজপত রায় কোন পক্ষ নিয়েছিল? যে চরমপন্থী আর নরমপন্থীর মধ্যে চরমপন্থী কিন্তু পক্ষ নিয়েছিল লালা লাজপত রায়। হলো। আচ্ছা, আর কি আছে না, বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পালও কিন্তু চরমপন্থী নেতা ছিল এবং তাকে বলা হয় ভারতের আধুনিক বিপ্লবীবাদের জনক বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আর গান্ধীজি। গান্ধীজি কত সালে মারা গিয়েছিল? 1948 সালের 30 জানুয়ারি। আচ্ছা, কে কার দ্বারা হত্যা হয়েছিল বা কে মেরেছিল? নাথুরাম গডসের দ্বারা কিন্তু মারা গিয়েছিল। হলো। গান্ধীজিকে বাপুজি, গান্ধীজিকে বাপুজি বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, ভীমা ও মুসি কোন নদীর উপনদী? ভীমা ও মুসি কোন নদীর উপনদী? অপশন বলছে গোদাবরী, নাকি কৃষ্ণা, নাকি কাবেরী, নাকি মহানদী। কি হবে? কৃষ্ণা নদীর কিন্তু উপনদী হচ্ছে এই ভীমা এবং মুসি। এছাড়া আরো কিছু উপনদী রয়েছে। কি কি? ঘাটপ্রভা, মালপ্রভা, তারপর তুঙ্গভদ্রা, ভীমা, মুসি, কয়না, এগুলো সব কিন্তু কৃষ্ণা নদীর উপনদী। আচ্ছা, এই কৃষ্ণা নদী কিন্তু দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কৃষ্ণা। আর যদি বলা হয় দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী, তখন কিন্তু হয়ে যাবে গোদাবরী। গোদাবরীর দৈর্ঘ্য কত? 1465 কিমি। আর কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত? 1400 কিমি। হলো। আচ্ছা, এই যে উপনদীগুলি রয়েছে তার মধ্যে তুঙ্গভদ্রা উপনদী কিন্তু সর্ববৃহৎ উপনদী। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কৃষ্ণা নদীর সর্ববৃহৎ বা বৃহত্তম উপনদী কোনটি? তুঙ্গভদ্রা। আর যদি বলা হয়ে থাকে তোর কৃষ্ণা নদীর কোন নদীর উপনদীটির দৈর্ঘ্য সব থেকে বেশি, তখন কিন্তু হয়ে যাবে ভীমা। তাহলে কৃষ্ণা নদীর ভীমা হচ্ছে দীর্ঘতম উপনদী, আর হচ্ছে তুঙ্গভদ্রা হচ্ছে কিন্তু বৃহত্তম উপনদী। আচ্ছা, এই মুসি,
মুসি নদীর তীরে একটা শহর অবস্থিত, কি হায়দ্রাবাদ শহর কিন্তু এই মুসি নদীর তীরে অবস্থিত হলো। আচ্ছা, এই কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায় হচ্ছে না মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, তাহলে এটি একটি পূর্ব বাহিনী নদী। আচ্ছা, অপশন এ বলেছে গোদাবরী, তাহলে গোদাবরীর লেন্থ আমরা আগেই পেয়ে গেলাম কত 1465 কিমি। কোথা থেকে উৎপত্তি হচ্ছে না ত্রিম্বক উচ্চভূমিতে উৎপত্তি হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, গোদাবরীর কিছু তোর উপনদী কি কি, ইন্দ্রাবতী, মঞ্জিরা, যে মঞ্জিরার উপর নিজাম সাগর ড্যাম রয়েছে, মঞ্জিরা, ইন্দ্রাবতী, তারপর শবরী রয়েছে, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, প্রাণহিতা, এগুলো সব কিন্তু গোদাবরীর উপনদী হলো। আচ্ছা, আর কি আছে কাবেরী কোথা থেকে উৎপত্তি হয়েছে না তালা কাবেরী থেকে উৎপত্তি হয়েছে, দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, কাবেরী নদীর কিছু উপনদী কি কি আছে না হেমবতী, সিমসা, অর্কবতী এবং কবিনা, ভবানী, এগুলো হচ্ছে সব কিন্তু কাবেরীর উপনদী। আর অপশন ডি আছে মহানদী কোথা থেকে উৎপত্তি হচ্ছে না ছত্তিশগড়ের রায়পুর জেলার সিওরা উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর কোন কোন উপনদী রয়েছে শিবনাথ, হামদো, ওমান, ইব, ওম, জং, তেল, এগুলো সব হচ্ছে কিন্তু তোর মহানদীর কিন্তু উপনদী হলো। সবগুলো একবারে সব উপনদীগুলো বলে দিচ্ছি। কৃষ্ণার কি কি আছে ঘাটপ্রভা, মালপ্রভা, মুসি, তুঙ্গভদ্রা, কয়না, এগুলো সব হচ্ছে কৃষ্ণার উপনদী। গোদাবরী কি কি আছে মঞ্জিরা আছে, ওয়ার্ধা আছে, তারপর হচ্ছে তোর প্রাণহিতা রয়েছে, ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ইন্দ্রাবতী, এগুলো সব কিন্তু তোর গোদাবরীর উপনদী। আচ্ছা, কাবেরীর কি কি রয়েছে না হেমবতী, সিমসা, অর্কবতী, কবিনা, ভবানী, এগুলো সব কিন্তু কাবেরী নদীর উপনদী। আর হচ্ছে মহানদীর কি কি রয়েছে শিবনাথ, হামদো, মান্থ, ইপ, ওং, জং, তেল, এগুলো সব কিন্তু মহানদীর উপনদী হলো। নেক্সট কোয়েশ্চেন বলছে লোকসভার স্পিকার নিয়ে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, এর মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক। বলছে লোকসভার স্পিকার দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে তখন ভোট দেবে, মানে দুই বিরোধী পক্ষের মধ্যে ভোটাভুটি হচ্ছে, যদি ওই দুটো বিরোধী পক্ষের মধ্যে ভোটাভুটি সমান সমান হয়ে যায় তখন ভোট দেবে, নাকি লোকসভার অন্য সদস্যদের মতোই ভোট দেবে, বা কোনো একটা ইস্যুতে যখন লোকসভার বিভিন্ন সদস্যরা ভোট দিচ্ছে সেখানেও কি লোকসভার স্পিকারও একজন ভোট দেওয়ার অধিকার রয়েছে, নাকি বলছে কোনো ভোট দিতে পারবে না, নাকি ভোটাভুটির দিন সে লোকসভাতেই উপস্থিত থাকে না। কি হবে অপশন এ, অর্থাৎ কি না দুই পক্ষের যখন ভোটাভুটি সমান হবে তখন কিন্তু সে নির্ণায়ক ভোট দিয়ে কোনো একটি বিষয়টাকে জয়যুক্ত করবে। ধর তুই একটা ইস্যু নিয়ে তুই একটা ভোটাভুটিতে তুই একদিকে ভোট দিলি, তোরা একদিকে ভোট দিলি, দিয়ে দেখা যাচ্ছে কি ভোটাভুটি সমান সমান হয়ে গেছে, তখন লোকসভার স্পিকার ভোটটা দেবে, দিয়ে ফাইনাল আনসার বের হবে। ঠিক আছে, এই যে লোকসভার স্পিকার যখন ভোটাভুটি সমান হচ্ছে তখন যে ভোট দিচ্ছে সেই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট। এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কে কাস্টিং ভোট দেয়, কি হবে লোকসভার স্পিকার। আচ্ছা, এই যে কাস্টিং ভোটটা দিচ্ছে এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে ভারতীয় সংবিধানের 101 নাম্বার, মানে 100, আর এ বা 1 হচ্ছে উপধারা, অর্থাৎ 100 নাম্বার ধারায় কিন্তু বলা আছে যে তোর লোকসভার স্পিকার কাস্টিং ভোট দিতে পারে। আচ্ছা, লোকসভার স্পিকার সম্পর্কে আর কিছু আলোচনা করব। লোকসভার স্পিকার হতে গেলে আগে বল বয়স কত লাগে 25 বছর। কিভাবে মাথায় রাখবো না লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে 25, আর লোকসভার সদস্যদের থেকেই তো লোকসভার স্পিকারকে নির্বাচন করা হয়, তাহলে ডেফিনেটলি লোকসভার স্পিকার হতে গেলেও 25 বছর সময় লাগবে, বয়সটা হতে হবে, তাই তো। আচ্ছা, লোকসভার কার্যকাল কত 5 বছর। আচ্ছা, লোকসভার যে যখন ধর যদি কোনো জয়েন্ট সিটিং হয়, অর্থাৎ লোকসভা রাজ্যসভা যে যৌথ অধিবেশন হয় সেখানে সভাপতিত্ব কে করবে লোকসভার স্পিকার, কিন্তু আহ্বান কে করবে রাষ্ট্রপতি। আচ্ছা, আর কি যদি বলা হয় বর্তমানে তো লোকসভার স্পিকার কে আছে ওম বিড়লা। যদি বলা হয় সবচেয়ে দীর্ঘমেয়াদী লোকসভার স্পিকার কে ছিল বলরাম জাখর হচ্ছে দীর্ঘমেয়াদী লোকসভার স্পিকার, বর্তমানে ওম বিড়লা। যদি বলা হয় সর্বপ্রথম লোকসভার স্পিকার কে ছিল জেপি মাভলাঙ্কার বা গণেশ বাসুদেব মাভলাঙ্কার। আর যদি বলা হয় মহিলা তখন হয়ে যাবে মীরা কুমার। আচ্ছা, এই যে লোকসভার স্পিকার এটা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা আছে 93 আর্টিকেলে বলা আছে। তাহলে 93 নম্বর ধারাতে বলা রয়েছে লোকসভার স্পিকারের থাকার কথা,
আর কি না এই কাস্টিং বোর্ডটা কিন্তু বলা হয়েছে 100 নম্বর ধারাতে। হলো? আচ্ছা হ্যাঁ, অর্থ বিল। কোন বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে ফাইনাল জাজমেন্ট কে দেবে? লোকসভার স্পিকার। এই অর্থ বিল বা মানি বিলটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 110 নম্বর আর্টিকেলে। হলো? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, মানবদেহের সবথেকে শক্ত অংশ হলো, মানবদেহের সবথেকে শক্ত অংশ হলো, অপশন বলছে করোটি, নাকি ফিমার, নাকি মেরুদণ্ড, নাকি দাঁতের এনামেল। কি হবে? দাঁতের যে এনামেল সেটা হচ্ছে মানবদেহের সবথেকে শক্ত অংশ। আচ্ছা দাঁত সংক্রান্ত কিছু বিষয়গুলো আলোচনা হবে। আচ্ছা দাঁত দুই ধরনের, একটা হচ্ছে দুধে দাঁত, একটা স্থায়ী দাঁত। আচ্ছা দুধে দাঁতের সংখ্যা কটি? 20টি। আর স্থায়ী দাঁতের সংখ্যা কটি? 32টি। এই স্থায়ী দাঁতকে আবার 4টি ভাগে ভাগ করে দেয়। কি কি না? ইনসাইজর, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। তাহলে স্থায়ী দাঁতকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ইনসাইজর কোনগুলো? এই যে আমাদের মুখের সামনে যে বড় বড় দাঁতগুলো রয়েছে না, যেগুলো কোনো কিছুকে কাটতে সাহায্য করে, সেগুলো হচ্ছে ইনসাইজর। তাহলে ইনসাইজরের সংখ্যা কটা না? এইদিকে দুটো, এইদিকে দুটো, এইদিকে দুটো, এইদিকে দুটো। তাহলে ওভারঅল কটা হচ্ছে ইনসাইজর? 8টা কিন্তু ইনসাইজর আছে। তার প্রধান কাজ কি? কোনো কিছুকে কাটতে সাহায্য করে। তারপরে এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, মোট কটা? 4টে কিন্তু ক্যানাইন রয়েছে। ক্যানাইনের কাজ কি না? কোনো কিছুকে ছিঁড়তে সাহায্য করে। ক্যানাইনের কাজ কি? কোনো কিছুকে ছিঁড়তে করে। তাহলে ক্যানাইনের সংখ্যা কটা হচ্ছে? 4টে হলো। তাহলে ওভারঅল কটা এখনো পর্যন্ত হলো? 12টা কিন্তু হয়ে গেল ক্যানাইন এবং ইনসাইজার নিয়ে। আচ্ছা কুকুর বা বিভিন্ন যে মাংসাশী প্রাণী, তাদের দেখবি যে লম্বা লম্বা যে দাঁতগুলো বেরিয়ে থাকে না, সেগুলো কোন প্রকার দাঁত? সেগুলো কিন্তু ক্যানাইন। আচ্ছা তারপরে রয়েছে প্রিমোলার। প্রিমোলার কটা রয়েছে? এইদিকে দুটো, অর্থাৎ ওপর দিকে দুটো, নিচ দিকে দুটো, আবার এইদিকে দুটো, এইদিকে দুটো। তাহলে কটা হচ্ছে? 8টা। তাহলে 12 8 20টা হয়ে গেল। আর সবার শেষের দিকে রয়েছে কি না? মোলার। মোলার নিচে 3টে, ওপরে 3টে, এইদিকে নিচে 3টে, ওইদিকে 3টে। তাহলে দেখ এদিকে 12টা আর আগে ছিল 20টা। তাহলে টোটাল হয়ে গেল 32টি দাঁত। আচ্ছা তাহলে তোর ইনসাইজরের কাজ কি? কোনো কিছুকে কাটতে সাহায্য করে। ক্যানাইনের কাজ কি? কোনো কিছু ছিঁড়তে সাহায্য করে। আর প্রিমোলার আর মোলারের কাজ কি? কোনো কিছুকে ভাঙতে বা একবারে গুঁড়ো করতে কিন্তু সাহায্য করে। হলো? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মানব দেহের দন্ত সংকেত কি, আমরা এই সাইডটাকে বাদ দিয়ে দেবো, এই সাইডটাকে নেব। তাহলে প্রথমে কি না? ইনসাইজর। তাহলে আই সমান কি লিখবো? 2/2। আচ্ছা তারপরে ক্যানাইন, সি। সি মানে কি? 1/1। তারপরে লিখবো প্রিমোলার অর্থাৎ পিএম, কত? 2/2। তারপরে লিখবো এম সমান কি? 3/3। এইটাই কিন্তু মানুষের দন্ত সংকেত। হলো? আচ্ছা এই যে মানুষের দাঁতটা 3টি অংশ নিয়ে গঠিত। কি কি না? সবার প্রথমে বা ভেতরের দিকে রয়েছে পাল্প রয়েছে, যেটা একবার নরম অংশ। দাঁতের ভেতরে সবচেয়ে নরম অংশকে কি বলা হয়? পাল্প বলা হয়। তার উপরে রয়েছে কি? ডেন্টিন। এই ডেন্টিনটাই কিন্তু দাঁতের মূল অংশ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দাঁতের মূল অংশ কোনটা? ডেন্টিন। এই ডেন্টিন থেকে কিন্তু দাঁতের ডাক্তারদের নাম হয়েছে ডেন্টিস্ট। আচ্ছা তার উপরে যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে এনামেল, যেটি হচ্ছে মানবদেহের একবারে সবথেকে বেশি শক্ত অংশ। হলো? আচ্ছা অপশন এ বলেছে করোটি। করোটি কি? এই মাথার মধ্যে যে বিষয়টা আছে, করোটির স্নায়ুর সংখ্যা কটা? 12 জোড়া কিন্তু করোটির স্নায়ু রয়েছে। আচ্ছা ফিমার। ফিমার কি না? মানবদেহের দীর্ঘতম হাড়, এছাড়া মানবদেহের সবচেয়ে শক্ত হাড়। মানবদেহের যদি বলে সবচেয়ে শক্তিশালী হাড় কি, সেটাও ফিমার। মানবদেহের যদি বলে সবচেয়ে দীর্ঘতম হাড় কি, সেটাও ফিমার। কোথায় আছে? আমাদের উরুতে রয়েছে। এই উরুতে যে হাড়টা রয়েছে ফিমার হাড়, সেটা মানবদেহের দীর্ঘতম কিন্তু হাড় বা লম্বায় সব থেকে বড়। এবং এই হাড়ের ওপরই একটা পেশি রয়েছে, সেই পেশিটাকে বলা হয় সার্টোরিয়াস পেশি। সেই সার্টোরিয়াস পেশিটাই কিন্তু মানবদেহের দীর্ঘতম পেশি বা লম্বায় সব থেকে বেশি পেশি সার্টোরিয়াস। আর সবচেয়ে বড় হাড় হচ্ছে কি? হলো? অপশন সি এ বলেছে কি না? মেরুদণ্ড। মেরুদণ্ড কি? আমাদের পিছনে রয়েছে ব্যাকবোন। আচ্ছা মেরুদণ্ডে কতগুলি কশেরুকার নিয়ে গঠিত? 33টি কশেরুকার নিয়ে গঠিত। মেরুদণ্ড কতগুলি কশেরুকার নিয়ে গঠিত? 33টি কশেরুকার নিয়ে গঠিত। আচ্ছা আর একটা বলা হয়নি দাঁতের বিষয়টার সময়, মানুষের মুখের মধ্যে পিএইচ এর মান যদি 5.5 এর কম হয়ে যায়, তখন কিন্তু মানুষের দন্তক্ষয় শুরু হবে।
হলো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মানুষের মুখের পিএইচ এর মান কতর কম হলে দন্তক্ষয় শুরু হয়, আনসার হবে 5.5 এর কম। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আলোর পরিমাণের একক কি? আলোর পরিমাণের একক কি? অপশন বলছে ডায়াপ্টর, নাকি ফ্যাদম, নাকি লাক্স, নাকি হোগসেট। কি হবে? লাক্স। লাক্স হচ্ছে কি আলোর পরিমাণের একক। হলো। আচ্ছা, অপশন এ বলেছে কি ডায়াপ্টার। ডায়াপ্টার কি লেন্সের ক্ষমতার একক। যখন দেখবি কোন ডাক্তার কাউকে চশমা বা গ্লাসে রেফার করে তখন দেখবি লেখা থাকে একটা ইউনিট দেওয়ার পর ডিপি লেখা থাকে, মানে কি ডায়াপ্টার। ডায়াপ্টার তাহলে লেন্সের ক্ষমতার একক। আচ্ছা, ফ্যাদম। ফ্যাদম কি না জলের গভীরতা, অর্থাৎ সমুদ্রের জলের যে গভীরতা সেটা যে এককে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ফ্যাদম, আর যে যন্ত্রের সাহায্যে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ফ্যাদোমিটার। তাহলে ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে জলের গভীরতা পরিমাপ করা হয়, আর কোন এককে প্রকাশ করা হয়? ফ্যাদম এককে প্রকাশ করা হয়। 1 ফ্যাদম সমান কত ফিট? 6 ফিট। 1 ফ্যাদম সমান 6 ফিট। আচ্ছা, অপশন ডি আছে হোগসেট। হোগসেট কি না অ্যালকোহলের মাত্রা। অ্যালকোহলের মাত্রা কিন্তু প্রকাশ করা হয় এই হোগসেট ইউনিটে। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, অ্যালবাট্রস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অ্যালবাট্রস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন বলছে দাবা, নাকি গল্ফ, নাকি সাঁতার, নাকি পোলো। কি হবে? গল্ফ। গল্ফ খেলার সাথে কিন্তু অ্যালবাট্রস শব্দটি যুক্ত। আচ্ছা, মাথায় রাখবো পাখি রিলেট মানে কি গল্ফ। অ্যালবাট্রস বলুক বা ইগল, ইগল বা অ্যালবাট্রস এই দুটো শব্দই কিন্তু গল্ফ খেলার সাথে যুক্ত। এছাড়া আরো কি রয়েছে? টি রয়েছে, মুলিগান রয়েছে, তারপরে হচ্ছে তোর ক্যাডি রয়েছে, আর ডাপ রয়েছে, এছাড়া পাউ রয়েছে। তাহলে কি কি বললাম না তোর অ্যালবাট্রস, ইগল, টি, মুলিগান, পাউ, ক্যাডি আর ডাপ। ক্যাডিকে না হচ্ছে যারা খেলে তাদের যে ব্যাটগুলো বয় তাদেরকে কিন্তু ক্যাডি বলা হয়, আর হচ্ছে ডাব কি না যে সবচেয়ে বেকার মানে খারাপ প্লেয়ার তাদেরকে বলা হয় কিন্তু ডাব। তাই ডাব কোন ক্লাসে যুক্ত? গল্ফ। ক্যাডি কোন ক্লাসে যুক্ত? গল্ফ। আর হচ্ছে পাউ কোন ক্লাসে যুক্ত? সেটাও কিন্তু গল্ফ ক্লাসে যুক্ত। আচ্ছা, দাবা। দাবার সাথে কোন কোন শব্দ যুক্ত? চেকমেট, বিশপ, গ্যাম্বিট। তাহলে চেকমেট, বিশপ, গ্যাম্বিট এগুলো সব কিন্তু দাবা খেলার সাথে যুক্ত। আচ্ছা, সাঁতার। সাঁতার খেলার সাথে কি বাটারফ্লাই, ব্রেস্ট স্ট্রোকস এবং কি ক্রল। ক্রল, ব্রেস্ট স্ট্রোকস এবং হচ্ছে বাটারফ্লাই এগুলো সব কিন্তু সাঁতার খেলার সাথে যুক্ত। আচ্ছা, পোলো। পোলো খেলার সাথে কোন কোন শব্দগুলো যুক্ত আছে? চাকার এবং ম্যালেট। চাকার এবং ম্যালেট কিন্তু পোলো খেলার সাথে যুক্ত। সবগুলো একবার বলে দিচ্ছি। গল্ফ। গল্ফ কি অ্যালবাট্রস, ইগল, ক্যাডি, ডাব, টি, মুলিগান, পাও এগুলো সব কিন্তু গল্পের সাথে যুক্ত। আচ্ছা, তোর দাবা। দাবার সাথে কি কি আছে? বিশপ, গ্যাম্বিট, চেকমেট। বিশপ, গ্যাম্বিট, চেকমেট। আর কি সাঁতার। সাঁতার হচ্ছে কি বাটারফ্লাই, ক্রলিং আর হচ্ছে ব্রেস্ট স্ট্রোকস। আর তোর হচ্ছে পোলোর সাথে কি কি যুক্ত রয়েছে না চাকা এবং ম্যালেট। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মথুরাখালী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মথুরাখালী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন বলছে বীরভূম, নাকি পুরুলিয়া, নাকি বাঁকুড়া, নাকি ঝাড়গ্রাম। কি হবে? বীরভূম জেলায় কিন্তু রয়েছে মথুরাখালী পাহাড়। এছাড়া কিন্তু আরো একটা পাহাড় রয়েছে কি মামাভাগ্নে পাহাড়। তাহলে বীরভূমে মামাভাগ্নে পাহাড়ও আছে আর মথুরাখালী পাহাড়ও কিন্তু আছে। আচ্ছা, পুরুলিয়া। পুরুলিয়ায় তো অসংখ্য পাহাড় রয়েছে। কি কি? জয়চন্ডী আছে, অযোধ্যা আছে, ভান্ডারি আছে, গুরুমা আছে, এগুলো সব পুরুলিয়া। কি কি? জয়চন্ডী, অযোধ্যা, ভান্ডারি, গুরুমা এগুলো সব কিন্তু পুরুলিয়ার পাহাড়। আচ্ছা, বাঁকুড়া। বাঁকুড়ায় কি কি আছে? শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড় এবং মশক পাহাড় এগুলো কিন্তু বাঁকুড়ায় আছে। আর ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে কি রয়েছে? বেলপাহাড়ি পাহাড় কিন্তু আছে। আচ্ছা, ঝাড়গ্রামটা কোন জেলা থেকে ভাগ করে তৈরি হয়েছে? পশ্চিম মেদিনীপুর। কত সালে? 2017 সালের কত তারিখ? 4 এপ্রিল। পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের সাথে তো পুরুলিয়ার কানেকশনটা রয়েছে। পুরুলিয়ার ওই পশ্চিম মেদিনীপুর ওই সাইডটা দিয়ে তো ঝাড়গ্রামটা তৈরি হয়েছে, বুঝতে পারলি? তাহলে ঝাড়গ্রামটা
পশ্চিম মেদিনীপুর থেকে তৈরি হয়েছে, মানে পশ্চিম মেদিনীপুর জেলাকে ভেঙে তৈরি হয়েছে 2017 সালের 4 এপ্রিল। হলো। নেক্সট প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধিতে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তনের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? অর্থাৎ আমরা যদি তাপমাত্রা প্রয়োগ করি একটা কঠিন বস্তুর মধ্যে দৈর্ঘ্য কি পরিমাণে বাড়বে, ক্ষেত্রফল কি পরিমাণে বাড়বে আর আয়তন কি পরিমাণে বাড়বে, সেগুলোকে যদি আমরা আনুপাতিকভাবে প্রকাশ করি তাহলে সম্পর্কটা কেমন হবে? কি হবে? অপশন বলছে 1:2:4 হবে, নাকি 1:2:3 হবে, নাকি 3:2:1 হবে, নাকি 2:1:4 হবে? কি হবে? 1:2:4। হ্যাঁ, 1:2:3 1:2:3 হবে। আচ্ছা, অর্থাৎ কি না, আমরা কঠিন বস্তুকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কঠিন বস্তুটার দৈর্ঘ্যটা যদি 1 একক বৃদ্ধি পায় তার ক্ষেত্রফলটা কিন্তু 2 একক বৃদ্ধি পাবে এবং তার ভলিউম বা আয়তনটা কিন্তু 3 একক বৃদ্ধি পাবে। এই বিষয়টাকে কিন্তু পরীক্ষায় বলতে পারে থার্মাল এক্সপেনশনটাও বলতে পারে, মানে এই জিনিসটাকে কি বলা হয়? থার্মাল এক্সপেনশন। তাহলে থার্মাল এক্সপেনশনে কি হয়? দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর হচ্ছে তোর আয়তনের অনুপাত কি হারে বৃদ্ধি পায়? 1:2:3। আচ্ছা, পরীক্ষায় কিন্তু দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন না দিয়ে আয়তন, ক্ষেত্রফল, দৈর্ঘ্য দিলে কিন্তু আনসার হয়ে যাবে 3:2:1, বা যেভাবে খুশি দিতে পারে, ক্ষেত্রফল ইজ টু দৈর্ঘ্য ইজ টু আয়তন, যা খুশি দিতে পারে। আমাদেরকে মাথায় রাখতে হবে দৈর্ঘ্য 1 বাড়লে ক্ষেত্রফল 2 বাড়বে আর আয়তন কিন্তু 3 বাড়বে। হলো। নেক্সট প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ব নাম কি ছিল? বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ব নাম কি ছিল? অপশন বলছে GATT, নাকি WWF, নাকি FAO, নাকি WHO। কি হবে? গ্যাট বা GATT। অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা অ্যাকচুয়ালি এস্টাবলিশড হয়েছিল কততে? 1995। তার আগে কিন্তু তৈরি হয়েছিল 1948-এ গ্যাট তৈরি হয়েছিল। তাহলে গ্যাট 1948-এ তৈরি হচ্ছে, সেইটাই নাম পরিবর্তন করছে 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে গ্যাটের ফুল ফর্ম কি না জেনারেল এগ্রিমেন্ট, GA, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড হচ্ছে কিন্তু গ্যাটের ফুল ফর্ম। এই গ্যাট গঠিত হয়েছিল 1948 সালে, যেটা 1995 সালে হয়ে যাচ্ছে WTO, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আচ্ছা, তাহলে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু অবস্থিত। আচ্ছা, অপশন বি এ বলেছে WWF এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ড ফর নেচার। আচ্ছা, এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। ওইটা কি? সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু WTO, আর WWF হচ্ছে কি না সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। এই WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ড ফর নেচারটা কত সালে গঠিত হয়েছে? 1961 সালে গঠিত হয়েছিল। আচ্ছা, অপশন সি এ বলছে FAO, অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এই FAO টা কত সালে এস্টাবলিশড হয়েছিল? কততে? 1900 না, আচ্ছা সালটা এই মুহূর্তে মনে পড়ছে, আগে হেডকোয়ার্টারটা বল। হেডকোয়ার্টার রোমে আছে। আচ্ছা, এটা 1945 হয়েছিল। 1945 সালে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনটা এস্টাবলিশড হয়েছিল, যার হেডকোয়ার্টার রয়েছে ইতালির রোমে আছে। আচ্ছা, WHO কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে প্রতিষ্ঠা হয়েছে। সাল কি? তারিখ কি? 7 এপ্রিল। তার জন্যই কিন্তু আমাদের স্বাস্থ্য দিবস পালন করা হয় তোর এই 7 এপ্রিল। কেন না এই দিনেতেই অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু গঠিত হয়েছিল। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সুইজারল্যান্ডে জেনেভা। হলো। আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন বলছে জয়সলমীর, নাকি সাগরদ্বীপ, নাকি দমনজুরি, নাকি মুপান্ডল। আর একবার অপশনগুলো বলছি, জয়সলমীর, নাকি সাগরদ্বীপ, নাকি দমনজুরি, নাকি মুপান্ডল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।